আচ্ছা ঠিক আছে। তো হ্যাঁ, ঠিক আছে। ক্রোমোজোম, তাহলে ক্রোমোজোম নাম্বার জেনেটিক রিজন গুলা কি যার জন্য আমাদের ভ্যারিয়েশন আসবে? একটা হচ্ছে ক্রোমোজোম নাম্বার চেঞ্জ হতে পারে, তো এটা আমি বললাম। ইউপ্লয়েডে হচ্ছে চেঞ্জেস ক্রোমোজোম সেট চেঞ্জ করে ফেলতে পারে। পার্ট অফ ক্রোমোজোম সেট যদি হয় তাকে নিউক্লিয়ারি বলে। পলিপ্লয়েডি হচ্ছে অর্গানিজমস উইথ মোর দ্যান 2 ক্রোমোজোম সেটস। যদি 2 ক্রোমোজোমের যে সেট থাকে সেটা যদি আরো বেশি হয়ে যায় ওরকম হতে পারে। মনোপ্লয়েডি কমেও যেতে পারে, হ্যাঁ, একটা ক্রোমোজোম সেট হয়ে যেতে পারে। আর এছাড়া স্ট্রাকচারে চেঞ্জ হয়। স্ট্রাকচারে কি চেঞ্জ হয়? ডিলিশন হয়, ইনভার্সন হয়, ডুপ্লিকেশন হতে পারে, ট্রান্সলোকেশন। আমি জানি না তোমরা কখনো মিউটেশন করেছো কিনা। মিউটেশনে হচ্ছে যেমন জিনে যে স্ট্রাকচারটা থাকে, জিন তো আমাদের একটা ডিফাইন্ড জায়গা আছে না, যে এই জিনটা থেকে এই প্রোডাক্টটা তৈরি হয়। ওই জিনের যে সিকোয়েন্সটা আছে, যেমন এ জি টি সি করে যে সিকোয়েন্স আছে, সেখান থেকে যদি কোনো ধর নিউক্লিওটাইড ডিলিশন হয়ে গেল, অথবা একটা 3টা নিউক্লিওটাইড একটা কোড ডিলিটেড হয়ে গেল, ওটাকে ডিলিশন বলে আর কি। এরকম হতে পারে। ইনভার্সন হতে পারে, চেঞ্জ হয়ে যায়, একটা সাইড থেকে আরেকটা সাইডে চলে যায় আর কি। হ্যাঁ, ইনভার্সন। আরো ইনভার্সন হতে ডুপ্লিকেশন হতে পারে, ওই যে কোড গুলা থাকে সেগুলো আরেকটা হয়ে যেতে পারে, আরেকটা ডুপ্লিকেটেড হয়ে যেতে পারে। ট্রান্সলোকেশন, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে, এরকম হতে পারে আর কি। জেনেটিক কজ আরো জিন মিউটেশন, ট্রানজিশন হয়। ট্রানজিশন হচ্ছে যেটা বলে যে, আমি জানি না তোমরা জানো কিনা, ডিএনএ তে তো 2 রকমের বেস থাকে, একটা পিরিমিডিন বেস থাকে, পিউরিন, আরেকটা হচ্ছে পিউরিন বেস থাকে। পিরিমিডিন বেস থেকে যদি পিরিমিডিন বেস হয় সেটাকে ট্রানজিশন বলে। ট্রান্সভার্সন হচ্ছে যদি পিরিমিডিন বেস থেকে পিউরিন হয়ে যায়। আচ্ছা, আরেকটা বলি আর কি। পিরিমিডিন হচ্ছে যেমন এ আর সি, এই দুটো হচ্ছে পিরিমিডিন, কারণ এটা শুধু একটা ইয়ে 6 মেম্বার রিং থাকে, হ্যাঁ, বেনজিনের মতো একটা রিং এর গায়ে ইয়ে কিটো গ্রুপ, NH2 গ্রুপ এগুলো থাকে। ওইটা হচ্ছে পিরিমিডিন ছোট, আর পিউরিন গুলা হচ্ছে এ আর জি, এই দুটো হচ্ছে বড়, এগুলাকে পিউরিন বলে, কারণ এটা একটা 6 রিং থাকে, আর সাথে আরেকটা 5 স্ট্রাকচারের রিং, 5 কার্বনের রিং থাকে আর কি, এইগুলোকে পিউরিন বলে। তো যদি পিরিমিডিন থেকে পিরিমিডিনে চেঞ্জ হয়, যদি মিউটেশন হয়, যেমন টি আর সি হচ্ছে পিরিমিডিন, তাহলে টি থেকে যদি সি হয় বা সি থেকে টি হয়, এটাকে ট্রানজিশন বলে। ট্রান্সভার্সন বলে যখন এ থেকে টি থেকে যদি এ হয়ে যায়, টি থেকে যদি জি হয়ে যায়, কারণ ওগুলো হচ্ছে পিউরিন, তখন ওকে ট্রান্সভার্সন বলে আর কি। পিরিমিডিন থেকে পিউরিন হয়ে যায়। ইনসার্শন হচ্ছে যদি কোনো ইয়ে মানে কোনো একটা নিউক্লিওটাইড যদি ইনসার্টেড হয়ে যায় নতুন, তাহলে পুরো সেটেরই ইয়ে চেঞ্জ হয়ে যায় একদম আর কি। আর ডিলিশন, ওই যে আগেও বলেছি, ডিলিশন হতে পারে যেটা রিমুভ হয়ে যায় যদি কোনো ইয়ে। আচ্ছা, প্লাজমা জিন মিউটেশন হয়। আচ্ছা, প্লাজমা জিন মিউটেশন হয়। আর একটাতে ট্রান্সপোজেবল এলিমেন্ট অ্যাক্টিভেশন হতে পারে, মানে এগুলো হচ্ছে ইয়ের স্ট্রাকচারাল চেঞ্জ গুলো হয়। ট্রান্সপোজেবল এলিমেন্ট গুলো হচ্ছে কতগুলো এলিমেন্ট আছে আর কি, যেটি মুভ করতে পারে, ওইগুলা যদি মুভ করে আর কি, তাহলে চেঞ্জ হয়ে যাবে আর কি, স্ট্রাকচার, জিনের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে। ডিএনএ সিকোয়েন্সের কি কি চেঞ্জ? চেঞ্জ ইন ডিএনএ ডিটেকশন অফ অল্টার্ড ফ্র্যাগমেন্ট সাইজ বাই ইউজিং, আছে অনেক সময় ইয়ে ফ্র্যাগমেন্ট সাইজ থাকে আর কি। রেস্ট্রিকশন আসলে হচ্ছে রেস্ট্রিকশন সাইজ গুলো চেঞ্জ হয়ে যায়। রেস্ট্রিকশন মানে কতগুলো এনজাইম আছে যেটা দিয়ে জিনকে কাট করা যায়, যেমন আমরা ল্যাবরেটরিতে যখন ডিএনএ নিয়ে কাট করা যায়, তো ওই অল্টারেশন হয়ে যায় ফ্র্যাগমেন্ট গুলার, মানে ওই জায়গাটা দিয়ে ওই জায়গাটায় ওই এনজাইমটা কাট করতে পারে না, এরকম যদি অল্টারেশন হয়ে যায় স্ট্রাকচারে। চেঞ্জ ইন প্রোটিন, লস অর গেইন ইন প্রোটিন ব্যান্ড, অল্টারেশন ইন লেভেল অফ স্পেসিফিক প্রোটিন, মানে যে প্রোটিনটা তৈরি হয় সেটা যদি ঠিক মতো তৈরি না হয়, মানে ওখানে কোনো রকম জিনের স্ট্রাকচারাল চেঞ্জ এমন হয় যে যে প্রোটিনটা তৈরি হচ্ছিল ওইটা হচ্ছে না, ওইটা অন্য, মানে ওটার সাইজ ছোট বড় হয়ে গেছে, কিছু হয়ে গেছে, এরকম।
লস অর গেইন ইন প্রোটিন ব্যান্ড বলেছে কারণ প্রোটিনটা যে কি তৈরি হচ্ছে ওটাই জেলে রান করে দেখে। তো মনে করো আমি এই পজিশনে ব্যান্ডটা পাচ্ছিলাম, এটা ওখানে না হয়ে নিচে আসছে, তাহলে আমি বুঝলাম কি যে ছোট হয়ে গেছে আর কি প্রোটিনটা সামহাউ কাট করে। অল্টারেশন লেভেল হবে স্পেসিফিক করে, লেভেলটাও মানে হয়তো যতটা অ্যামাউন্টে তৈরি হচ্ছিল অতটা তৈরি হচ্ছে না। মিথাইলেশন অফ ডিএনএ তে মিথাইলেশন হয়ে যেতে পারে, মিথাইলেশন হলে ট্রান্সক্রিপশন প্রসেস ইনঅ্যাক্টিভেশন হয়ে যায়। এই হচ্ছে তাহলে জেনেটিক রিজন হচ্ছে অনেক, তাহলে তাই না? জেনেটিক রিজন হচ্ছে ক্রোমোজোমের নাম্বার চেঞ্জ হতে, মেইন গুলো তোমরা মনে রাখো, ক্রোমোজোমের নাম্বার চেঞ্জ হতে পারে, ক্রোমোজোমের স্ট্রাকচার চেঞ্জ হতে পারে, জিনের মিউটেশন হতে পারে, প্লাজমা জিন মিউটেশন হতে পারে, ট্রান্সপোজেবল এলিমেন্ট অ্যাক্টিভেশন হতে পারে, আর হচ্ছে ডিএনএ সিকোয়েন্স চেঞ্জ হতে পারে। এটাই লাস্ট আছে, ডিএনএ সিকোয়েন্সে চেঞ্জ হতে পারে। আর হচ্ছে বায়োকেমিক্যাল চেঞ্জ, এটি হয়তো একটু তোমরা বেটার বুঝবে। ল্যাক অফ ফটোসিনথেটিক এবিলিটি ডিউ টু অল্টারেশন ইন কার্বন মেটাবলিজম, মনে করো মানে এমনই একটা মিউটেশনে চেঞ্জ হলো যে কার্বন মেটাবলিজমে চেঞ্জ হয়ে গেল, তাহলে ফটোসিনথেসিস বায়োসিনথেসিস অফ স্টার্চ বায়া ক্যারোটিনয়েড পাথওয়ে, ওইটা হতে পারে স্টার্চ ক্যারোটিনয়েড পাথওয়ে দিয়ে যদি তৈরি হয়। নাইট্রোজেন মেটাবলিজমের যদি সমস্যা হয়, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যে ক্যারেক্টারিস্টিক্স ছিল সেটা যদি চেঞ্জ হয়ে যায়। ডিটেকশন অ্যান্ড আইসোলেশন অফ স্ট্রোমাকুলার ভ্যারিয়েশন, এখন ভ্যারিয়েশনটা হয়েছে কিনা এটা আমরা জানবো বলে এইগুলো হচ্ছে আমি ফার্স্টে বললাম যে ফিজিওলজিক্যাল চেঞ্জ হতে পারে, জেনেটিক চেঞ্জ হতে পারে, বায়োকেমিক্যাল চেঞ্জ হতে পারে, এবং কি কিভাবে হয় সেটা বললাম। এখন হচ্ছে যে হবে যে এটা আমরা জানবো কি। অ্যানালিসিস অফ মরফোলজিক্যাল ক্যারেক্টার, মরফোলজিক্যাল ক্যারেক্টার হচ্ছে যেটা আমরা চোখেই একদম দেখতে পারি, সেটা আমরা কিভাবে আচ্ছা এটা হচ্ছে কোয়ালিটেটিভ ক্যারেক্টার, যেমন প্ল্যান্ট হাইট যদি কমে যায়, ম্যাচুরিটি ডেট, ফ্লাওয়ারিং ডেট, লিফ সাইজ, তাহলে তো আমরা সাথে সাথে ধরে ফেলতে পারবো, এটাকে মরফোলজি বলে। কোয়ান্টিটেটিভ ক্যারেক্টার, yield of flowers, seeds and wax contents in different plant parts, ওকে এগুলো। ভ্যারিয়েন্ট ডিটেকশন বাই সাইটোলজিক্যাল স্টাডি, মানে সেলের কি চেঞ্জ হতে পারে, স্টেনিং অফ মেরিস্টেমেটিক টিস্যুজ লাইক রুট টিপ, leaf tip with collagen and acetocamine provide the number and morphology of chromosomes, ওটা থেকে আমরা যদি দেখতে পাই যে ক্রোমোজোমের মরফোলজি চেঞ্জ হয়েছে। ভ্যারিয়েন্ট ডিটেকশন বাই ডিএনএ কন্টেন্ট আমরা যদি মেজার করি সেখানে দেখতে পারি কিনা যে চেঞ্জ হয়েছে কিনা, এটা করে সাইটোফটোমিটার ডিটেকশন হয়, ওই কোলাজেন স্টেইন আছে ওইটা দিয়ে স্টেইন করে নিউক্লিয়াইকে তখন ওটা মেজার করা যায়। ডিটেকশন আইসোলেশন স্ট্রোমাকুলার আছে, এটা হচ্ছে ভ্যারিয়েন্ট ডিটেকশন বাই জেল ইলেকট্রোফোরেসিস, আমরা কি চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ এনজাইম, প্রোটিন, কেমিক্যাল প্রোডাক্ট। এই এটা কার এই কারো একটা মাইক্রোফোন বন্ধ করো তো, আওয়াজ করছে। প্রোডাক্টস লাইক পিগমেন্টস and amino acids can be detected by their electrophoretic pattern. Detection of disease-resistant variants. Pathogen or toxin responsible for disease resistance can be used as selection agent during culture. আমরা হয়তো কোনো প্যাথোজেন দিয়ে এটাকে ইনফেক্ট করে দেখলাম যে হয়তো আগের গাছটা প্যাথোজেন রেজিস্ট্যান্ট ছিল, এটা দিয়ে নাকি সাসেপ্টেবল নাকি, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা চেঞ্জ হচ্ছে আর কি। অথবা আগেরটা সাসেপ্টেবল ছিল, এটা যদি রেজিস্ট্যান্ট হয় তাহলে পুরো চেঞ্জ হয়ে আর কি। ডিটেকশন অফ হার্বিসাইড রেজিস্ট্যান্স ভ্যারিয়েন্ট, ওরকম হার্বিসাইড স্প্রে করে আমরা দেখছি যেটা কি ডিটেকশন অ্যান্ড আইসোলেশন অফ স্ট্রোমাকুলার ভ্যারিয়েন্ট আছে। এখন আইসোলেট করতে ডিটেকশন অফ এনভায়রনমেন্টাল স্ট্রেস টলারেন্স, এখন ডিটেকশন সিলেকশন অফ হাই সল্ট টলারেন্স সেল লাইন টোব্যাকো, সিলেকশন অফ ওয়াটার লগিং অ্যান্ড drought সেল লাইন টমেটো, সিলেকশন অফ temperature stress tolerance cell line repair, are selection of mineral toxicities, tolerant in sorghum plant, এইগুলোতে আজকে ওরা সিলেক্ট করতে পেরেছে। সলটনের সেল লাইন টোব্যাকোতে, তারপরে ওয়াটার লগিং ড্রাউট রেজিস্ট্যান্ট টমেটোতে, পেয়ার হচ্ছে পেয়ার ফল যেটা ওইটাতে টেম্পারেচার স্ট্রেস টলারেন্ট পেয়েছে, মিনারেল টক্সিসিটিস টলারেন্ট পেয়েছে সলভেন্ট। অ্যাডভান্টেজেস
সোমাকুলার ভ্যারিয়েশন, হেল্প ইন ক্রপ সোমাকুলার ভ্যারিয়েশন যদি হয় আর আমরা যদি এমন কোনো ক্যারেক্টারিস্টিক পাই যেটা আসলে ফেভারেবল, তাহলে আমরা একটা নতুন ভ্যারাইটি অফ প্ল্যান্ট পেলাম যেটা আমরা গ্রো করতে পারবো, পেয়ে গেলাম আর কি এমনি জাস্ট কালচারিং প্রসেসে না। ক্রিয়েশন অফ অ্যাডিশনাল জেনেটিক ভ্যারিয়েশন হেল্পিং, আচ্ছা এটা এটা আমার ক্রপ ইমপ্রুভমেন্টে ওটা লাগতে পারে। ক্রিয়েশন অফ অ্যাডিশনাল জেনেটিক ভ্যারিয়েশনস, আমরা জেনেটিক ভ্যারিয়েশন যখন পেলাম, একটা নতুন জেনেটিক ভ্যারিয়েশন পেয়ে যেতে পারলাম। ইনক্রিজ অ্যান্ড ইমপ্রুভ প্রোডাকশন অফ সেকেন্ডারি মেটাবোলাইটস, এমন হতে পারে যে ওইটা চেঞ্জ হলে সেকেন্ডারি মেটাবোলাইটস, এই কথাটা নিশ্চয়ই তোমাদেরকে বলেছি আমি হিউম্যানোথেরাপিতে সময় অন্যভাবে পড়াই তো আজকাল আগের মতো পড়াই না। সেকেন্ডারি মেটাবোলাইটস হচ্ছে প্ল্যান্ট, যেমন আমরা কি হয়, আমরা যদি মনে করো কার্বোহাইড্রেট খেলাম, হ্যাঁ ভাতটা খেলাম, স্টার্চ খেলাম, আমরা কি করি, এটা ব্রেক করি না, ব্রেক করে 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 গ্লুকোজ করি, গ্লুকোজ থেকে একদম অ্যাসিটিক অ্যাসিডে চলে যায়, তাই না? তো এই ইন দ্য প্রসেস আমরা কি করি, এটা যে ব্রেক করে নিয়ে গেলাম, আমরা কি করে এগুলো থেকে এনার্জি রিলিজ হয় না এটিপি ফর্মে, সেই এনার্জিগুলো আমাদের স্টোর হয়, সেটা থেকে আর কি আমরা এনার্জি পাই, ইউজ করি। আবার এই যে একেবারে অ্যাসিটিক অ্যাসিড হয়ে গেল, যখন কেউ যদি বেশি পরিমাণে খাচ্ছে, তখন আমরা বলি না যে এটা গিয়ে আবার জমা হয়ে থাকে তো বডিতে, তো ওইটা কি হয়, এই যে অ্যাসিটিক অ্যাসিড হলো ওখান থেকে এটা ব্যাক করে, তাহলে ব্যাক করে আবার এটা কি হয়, গ্লাইকোজেন তৈরি হয়, পরে আমাদের লিভারে গিয়ে জমা হয়, তাই না? লিভারে গিয়ে গ্লাইকোজেনটা জমা হয়। তো তাহলে হচ্ছে কি আমাদের একটা মেটাবলিক পাথওয়ে আছে, এটাকে মেটাবলিক ঝড় আসছে, সেই কি জানি ওটার নাম দিয়েছে গোলাপ নাকি, ওই ঝড়টা নাকি ইন্ডিয়ার ওটা বলছে যে পাকিস্তান বাংলাদেশেও ছড়াবে, পাকিস্তানেরটা ইন্ডিয়াতে চলে এসছে, এখন বলছে বাংলাদেশে ওটা কিছুটা আসবে। আচ্ছা, তো এখন বিদ্যুৎ চমকাচ্ছে। আচ্ছা, তারপরে তো ইয়ে কি বলে, হ্যাঁ, তো তাহলে আমরা হচ্ছে এই যে এই মেটাবলিক পাথওয়েটা, যে আমরা একটা বিগ মলিকিউল খাচ্ছি সেটাকে আমরা স্মল করছি, এটাকে বলে ক্যাটাবলিক পাথওয়ে, ক্যাটাবলিজম না। আর যখন ওই যে স্মল মলিকিউল হচ্ছে আমার যদি অনেকটা হয়, সেটাকে আমি স্টোর করে রাখছি, যে আবার বিগ মলিকিউল তৈরি করছি, গ্লাইকোজেন তৈরি করছি, ওইটাকে বলে অ্যানাবলিজম। এটাকে ক্যাটাবলিজম মানে ব্রেক করছি, অ্যানাবলিজম মানে আবার তৈরি করে আমি বড় ইয়ে করছি। তো এই যে মেটাবলিক পাথওয়ে গুলো আমাদের বডিতে আছে না, এইগুলো হচ্ছে সব প্রাইমারি মেটাবলিক পাথওয়ে বলে, কারণ আমরা খাচ্ছি, ভাঙছি, আবার ওখান থেকে তুলে আনছি, বেশি থাকলে ওটাকে আমরা জমা করছি আর কি। যেমন ফ্যাট জমা হয়ে যাচ্ছে, যারা ফ্যাট বেশি খাচ্ছে হয়তো ফ্যাটটা ভাঙছি, ঠিকই আমি ওটাকে অ্যাসিটিক অ্যাসিড করে ফেলছি, বড় ফ্যাট থেকে অ্যাসিটিক অ্যাসিড করছি, তারপরে আবার কি করছি, ওটাকে যে ট্রাইগ্লিসারাইড বানাচ্ছি, কোলেস্টেরল বানাচ্ছি, যেগুলো হচ্ছে যাদের বেশি হয়ে যাচ্ছে, আবার ব্লাডে আমরা পাচ্ছি যে বেশি হয়ে যাচ্ছে বেশি খেলে। তো আমাদের পাথওয়েগুলো হচ্ছে প্রাইমারি মেটাবলিক পাথওয়ে, মানে যা খাচ্ছি ওটা ব্রেক করছে বা যেটা আছে ইয়ে করছে, আমরা কিন্তু নতুন কিছু আর তৈরি করি না বল, তাই না? এই আর কি, যা খাচ্ছি সেটা থেকে যা হচ্ছে, ওখান থেকে এনার্জি পাচ্ছি, এই প্ল্যান্ট খুব একটা অদ্ভুত। প্ল্যান্টের মধ্যে আমি আসলে আরেকটা চ্যাপ্টার পড়াতাম, সেটা এখানে পড়াই না, তো মানে ওটা অবশ্যই এমনি একটা এক্সাম্পল হিসাবে, কিন্তু ওখান থেকে অনেক কিছু জানা যায়। প্ল্যান্ট খুব একটা অদ্ভুত ইয়ে অর্গানিজম, যে এইটাতে কিছু অনেক পাথওয়ে আছে, অনেক রকম মেটাবলাইট তৈরি হয়, এবং ওইটা কিন্তু প্ল্যান্ট ইউজ করে না, ওগুলো ওখানে আছে, এবং যেটার জন্যই কিন্তু আমার মনে হয় এটা আর কি গডের গিফট, আসলে প্ল্যান্টটা না টোটাল গডের গিফট আর কি আমাদের জন্য। ওই ওই মেটাবোলাইট গুলা দিয়েই কিন্তু এই যত ড্রাগ তৈরি হয়, এই যে যত ধরো ফ্র্যাগ্রেন্স তৈরি হচ্ছে, নানা রকম জিনিস আমরা ওইগুলাই নিয়ে এসে তৈরি করি, কারণ প্ল্যান্ট এগুলো নিজে কিছু ইউজ করে না, প্ল্যান্টে কেন তৈরি করে আমরা এটা জানি না, অনেক কিছু তৈরি করে ওর বডিতে, বুঝছো? ওইগুলাকে সেকেন্ডারি মেটাবোলাইট বলে, কারণ প্ল্যান্ট এগুলা তৈরি করে কিন্তু ও নিজে কিছু ইউজ করে না, মানুষ কিন্তু ওগুলা জেনে ফেলে। এখন সব এদের তোমরা তো জানো যে অনেক প্ল্যান্ট থেকে অনেক মেডিসিন তৈরি হচ্ছে না, অনেক ড্রাগ, অনেক ক্যান্সার ড্রাগ, অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ, অনেক ড্রাগই তৈরি, তোমরা তো ফার্মাসিস্ট আরো বেশি জানো, তোমাদের কে সবাইকে অনেক বেস্ট উইশেস ফর ইয়োর কি ফার্মাসিস্ট ডে, ইয়েস স্যার, তোমাদের ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে গেছে তোমাদের।
অনেকে এখানে ফার্মাসিস্ট আছে তাদের জন্য বলছি। আচ্ছা, তো ওইটাই আর কি যে আমরা ওই মেটাবোলাইট গুলা থেকে আমরা অনেক তৈরি করতে পারি। অনেক কিছু ড্রাগ তৈরি করা যায়। তোমরা জানো ট্র্যাডিশনাল যে মেডিসিন যে জিনিসটা আছে তোমরা ফার্মেসিতে পড়ো, ওখানে তো এই আর কি যে প্ল্যান্ট থেকে কি কি তৈরি করতে পারো, তাই না? একটা পার্ট আর নট অল ফ্রম প্ল্যান্ট, অন্য জিনিস। তো ওইটা আর কি ওটাকে বলে সেকেন্ডারি মেটাবল। এটা খুব ইন্টারেস্টিং জিনিস প্ল্যান্টের মধ্যে। ও প্ল্যান্ট তৈরি করে অনেক জিনিস কিন্তু সে ইউজ করে না। ওইটি আমরা তখন নিজেরা নিয়ে এসে নানা রকম জিনিস করি। আচ্ছা, সিলেকশন অফ প্ল্যান্টস রেজিস্ট্যান্ট টু ভ্যারিয়াস ড্রাগস, তাহলে কি ইনক্রিজ অ্যান্ড ইমপ্রুভ প্রোডাকশন অফ সেকেন্ডারি মেটাবোলাইটস, মানে এই ভ্যারিয়েশনের চোটে এমন হতে পারে যে সেকেন্ডারি মেটাবোলাইটস ইমপ্রুভ ভার্সনও তৈরি হতে পারে, বা যে একটা প্রোডাক্ট যেটা তৈরি হতো যত পরিমাণে তার চেয়ে অনেক বেশিও তৈরি হতে পারে। ওকে, সিলেকশন অফ প্ল্যান্টস রেজিস্ট্যান্ট টু ভ্যারিয়াস টক্সিনস, হার্বিসাইডস, হাই সল্ট প্রসেসিং আর মিনারেল টক্সিনস। এটাও হতে পারে যে কোনো প্ল্যান্ট তৈরি হয়ে যেতে পারে যেটা অলরেডি টলারেন্ট টু আর কি এই অল আর কি কন্ডিশন, হ্যাঁ, ডার্ক কন্ডিশন আর টক্সিক কন্ডিশন, হার্বিসাইডের টলারেন্ট। সুইটেবল ফর ব্রিডিং অফ ফ্রি স্পেসিস, এমনও প্ল্যান্ট তৈরি হতে পারে যেটা ব্রিডিং এর জন্য ফ্রি স্পেসিসের জন্য বেটার হয়ে যেতে পারে। এগুলো হচ্ছে অ্যাডভান্স। Disadvantages is superpolar variations. Serious is disadvantage occurs in operations which require clonal uniformity, as in the horticulture and forestry industries where chemical is employed for rapid propagation. মানে আমি যদি একটা কিছু করতে চাই, মনে করো একটা আনতে চাচ্ছি, আমাকে এটা একটা ইউনিফর্ম টাইপ অফ সেল দিয়ে স্টার্ট করতে হবে। আমি তো এমন না র্যান্ডম কত কিছু সেল দিয়ে স্টার্ট করলে নিশ্চয়ই আমি এন্ড রেজাল্ট হবে। এখানে সেইটা হচ্ছে কিনা আমরা তো জানি না, যখন মিউটেশন হয়ে যাচ্ছে বা কিছু হচ্ছে, এটা কি কোনো তিন রকমের সেল মিলে কিছু হচ্ছে নাকি এক রকমের সেল হচ্ছে, ইউনিফর্মিটিটা থাকছে না আমাদের এখানে। sometimes leads to undesirable results. তার তো হতেই পারে ফেভারেবল মিউটেশন হবে তা না। Selected variants are random, genetically unstable. Usually এরকম হলে এগুলো আনস্টেবল হয় আর কি, খুব একটা যে বলছে যে প্রথমে দিকে আমি বলছিলাম যে আনস্টেবল হয়, লো ইল্ড হয়, কিন্তু হাই যদি হয়, আমরা যদি লাকি হয় এরকম হয়ে যায় সেটা রিকোয়ার এক্সটেন্সিভ অ্যান্ড এক্সটেন্ডেড ফিল্ড ট্রায়াল। আর এটা অনেক দিন ধরে ফিল্ডে গ্রো করতে হবে, তখন মাত্র আমরা not suitable for complex agronomic traits like yield, quality, etc. মানে আমরা জানি না যে agronomic traits বা quality সেটার হবে কিনা সেটাও জানি না। May develop variants with pleiotropic effects which are not true. May develop variants with pleiotropic effects. সেলের অনেক রকম ভ্যারিয়েশন হয়ে যেতে পারে আর এরকম হয়ে যেতে পারে, তো ওটা সবসময় যে হবে তা না, সেটাও হতেও পারে। এই হচ্ছে তোমার ক্লোনাল ভ্যারিয়েশন, যেটা ভাবে আর কি আমরা প্ল্যান্টের চেঞ্জ হয়, এটা হচ্ছে ন্যাচারালি হয়। আমার বললো 8:30 সময় আসতে, আমি এলাম। যদি ওই ভাবে আর কি যখন কই গেছে কেন কই, হ্যাঁ, ডিটেকশন যখন কোন গেল, ডিটেকশনে যদি আমরা কোনো ভালো যাই, আর তারপরে মনে করো ওটা যদি ইয়ে করে ফিল্ড ট্রায়ালে যদি স্টেবল হয়ে যায়, যেমন এখানে বলছে কোয়ালিটেটিভ ক্যারেক্টার, প্ল্যান্ট হাইট, ম্যাচুরিটি ডেট, ফ্লাওয়ারিং ডেট আছে, ওইটা বাদ দাও। যেমন ধরো ফিল্ড অফ ফ্লাওয়ার যদি বেশি হয়, সিড যদি বেশি হয়, এগুলো হচ্ছে কি ফেভারেবল আর কি, হ্যাঁ, যে আমরা আরও বেশি প্ল্যান্ট গ্রো করতে পারবো এরকম যদি হয়। বা এই যে বলছে ওয়্যাক্স কন্টেন্ট ডিফারেন্ট প্ল্যান্ট পার্টস, মনে করো পাতাগুলো খুব ওয়্যাক্সি ছিল এবং এটা যদি আরও বেটার কোয়ালিটি হয়ে যায়, তো আমরা যদি বেটার জিনিসটা পাই তাহলে হচ্ছে কি আমাদের ওটা একটা লাভ আর কি, কারণ আমরা তো এটা এমনি করি নাই, আমরা জাস্ট কালচার করছিলাম, সেখানে আমরা একটা পেয়ে গেছি। আমাদের বেলা একবার আমি তো রুবেলের চেম্বারে, তুমি বললো না, আমি বললাম 8:30 তাইছি, কারখানার জন্য খুব দুঃখ লাগে আমার। রুবেলের চেম্বারের ভিতরে ভালো টিস্যু কালচার ল্যাব ছিল, যেটা ইউটা আমি একদম খুব ভালো করে বলতে, ইউটা টোটালি সিঙ্গেল হ্যান্ডেডলি এটাকে নষ্ট করেছে, এত ভালো আমাদের টিস্যু কালচার ল্যাব ছিল এবং ওখানে আমাদের অনেক প্রচুর কাজ হয়েছিল এবং আমরা করতে করতে একটা ভ্যারিয়েন্ট আমরা পেয়ে গেছিলাম, আমাদের কাছে মনে হচ্ছিল সল টলারেন্ট একটা পালস পেয়েছিলাম।
ওইটা আমরা হয়তো একটু কন্টিনিউ করলে ওটা কিন্তু আমরা এখন হয়তো আমাদের হাতে চলে আসবে। তা আমাদের টিস্যু কালচার ল্যাবটাকে টোটালি নষ্ট কিনে সেটাকে কি করেছে তোমাদের ফার্মেসি নিয়ে মাইক্রোবায়োলজি এবং এমনই তাদের বুদ্ধি যে আমাদেরকে বলেছে একই গুড নাকি টিস্যু কালচারে ইউজ করা যায় মাইক্রোবায়োলজিতে করা যায়। তো ইউটার সায়েন্টিস্টদেরকে আর আমরা কি আর চিনবো, এদেরকে আর চিনতে পারলাম না যে ওনারা কেমন চাইতেছেন, এইটা বলেছে আমাদের। তো ওই একই হুড নাকি টিস্যু কালচারে ইউজ করা যাবে, মাইক্রোবায়োলজিতে ইউজ করা যাবে। তো তোমরা চিন্তা করে দেখো, তোমরা যদি কোনোদিন ইউজ করতে পারো আমার কাছে শুধু বলো আর কি। তা আমাদের মানে আমরা আসলে অনেক কিছু, আমরা অনেক কষ্ট করে বায়োটেকনোলজিতে, আমি এটা আর কি খুব ইয়ে করেই বলতে চাই আর কি, বলতে পারি আর কি। অনেক কিছু আমরা নিজেরা মানে আমি আর দিন স্যার মিলে নিজেদের টাকা পয়সা খরচ করে অনেক কিছু ডেভেলপ করেছিলাম, কিন্তু কীভাবে যে নষ্ট করলো ইউনিভার্সিটিটা, এখন এর জন্য আমার একদম কোনো ইয়ে লাগে না। মানে অনেক চেষ্টা করেছি ইউনিভার্সিটি অনেক কিছু করতে, কিন্তু এখন একদম শুধু মন থেকে কোনো কিছুই আমার ভালো লাগে না। মানে অনেক জিনিস আমাদের সামনে আমরা খালি চোখের সামনে দেখছি নষ্ট করেছে, আর ওদের কাছে কিচ্ছু লাগে না, ওদের কাছে দামও নাই, ভালো জিনিসের কোনো দামও নাই, বই খাতারও দাম নাই। শিক্ষিত মানুষ বই খাতাও কেউ বোঝে না, বই খাতাও হয়তো দেখিয়ে কয়টা বাক্স হারিয়ে দিচ্ছে, ওদের গায়ে কিছু লাগে না। ইনস্ট্রুমেন্ট নষ্ট করে দিচ্ছে, ওদের গায়ে কিছু লাগে না। কিন্তু মানে খুবই খারাপ লাগে, খুবই খারাপ লাগে। অনেক চেষ্টা করে ভালো কিছু কেডা? মানে কেউ কোনো ভালো ল্যাব তৈরি করতে পেরেছে চিনি না। এটাতে কোনো আমার মনে হয় সামনে এসে বলতে পারবে না। কিন্তু ওগুলা যেটি ধরো টিস্যু কালচার হ্যাঁ? ল্যাবের বিষয়টা শুনছিলাম ম্যাডাম, আমিও যে অনেক আমাদের ভালো একটা ল্যাব ছিল শুনছিলাম। খুবই ভালো ল্যাব ছিল আমাদের এটা, আমরা অনেক কাজ করেছিলাম এটা নিয়ে, এবং এটা আগাচ্ছিল এত ভালোভাবে যে আমরা অনেক আরো ম্যাডাম ওই যে বারবার ট্রান্সফারের সময় নষ্ট হয়ে গেল ম্যাডাম। হ্যাঁ এটা এইভাবে তো শুনো, ট্রান্সফার করলেও তো আমরা কি বাসা ট্রান্সফার করি না? হ্যাঁ, জি ম্যাডাম। আমাকে তো করি। তো আমি যদি আমার জিনিসটার ভ্যালুটা বুঝি, এই জিনিসটার ভ্যালুটা এটা, তবে না আমি এটা রক্ষা করতে পারবো। ওইটা যদি এমন লোকদের হাতে ছেড়ে দেওয়া হয় যে সে দেখবে এবং সেই লোকগুলি যদি ওই কোয়ালিটিরই হয়, কিন্তু তারা ডিমান্ড করে যে দে আর অফ বেটার কোয়ালিটি, বাট দে আর নট অফ বেটার কোয়ালিটি, ওরা এইগুলোর দাম বোঝে না এবং ওরা নষ্ট করতে ওদের কিচ্ছু লাগে না। আমরা চিল্লাতে থেকেছি, বলতে থেকেছি যে করো না, শুনে নেয়। কারণ ওরা মনে করে যে আমাদের সবসময় বোধহয় একটা ব্যাকে বোধহয় কোনো একটা আছে, চিন্তা আছে। ধরো এই যে আমরা যে আমাদের ডিপার্টমেন্ট এই যে আমরা কিসের? অনার্স স্টুডেন্ট যাচ্ছে আমাদের থিসিস আজকে আমার ইন্টারভিউ ছিল। প্রজেক্ট লেখা না, আজকে ইন্টারভিউ দিতে পারিনি, যাইতে পারিনি। ল্যাবরেটরি অ্যান্ড কেমিক্যাল ডিপার্টমেন্টে ইন্টারভিউ ছিল, যাইতে পারিনি কারণ হচ্ছে অফিস থেকে ছুটি নিতে পারিনি। এবং কারণ হচ্ছে অফিসে কেউ নেই, আমি একা, আমার স্যার ম্যাডাম সব ছুটিতে। স্যারের শাশুড়ি গতকাল মারা গেছেন, এই মুহূর্তে ছুটি যাওয়া ডিফিকাল্ট। এটা কম পালার কিছু না, তবে আজকে গেলে পারে আজকে ভালো হইতো আর কি। আমি তো মাস্টার্স করেছি, আমি ওখানে থিসিস করেছি, আমার থিসিস থেকে দুটো আমার 3টা পেপার হয়েছে কি আমি কি আমার বসকে বলবো যে তুমি পেপার করার জন্য আমাকে খাটাইছো কাজ করেছো, এটা বলবো নাকি আমার না ম্যাডাম, তাহলে কি অবশ্যই আমি অবশ্যই কষ্ট হয়েছে তো। শুনো, আজকে আমি ত্রিদীপ আমাদের একজন স্টুডেন্ট জানো বোধহয় আমাদের স্টুডেন্ট, আজকে খুব ভালো স্টুডেন্ট। আমি ওকে আজকে গল্প বলছিলাম, আমার হঠাৎ করে দুপুরে ফোন করেছিল একটা ব্যাপারে, আমি বলছিলাম যে আমি যখন মাস্টার্স করেছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে, আমি ঢাকাতে কোনো ল্যাব বাকি নাই যে ওই ল্যাবে আমি চাকরি করি। কিন্তু আমি সেই জিনিসটা এখন দেখি না স্টুডেন্টের মধ্যে। আমি স্টার্ট করছি, আমার খুব ইচ্ছা ছিল যে মাইক্রোবায়োলজি মাইক্রোবায়োলজি আমাদের একজনই টিচার ছিলেন ডক্টর আনোয়ার রাশিদ চৌধুরী, যে তিনি এই যে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টটা যে তৈরি হয়েছে তখন তো ছিল না একেবারে, সেটার জন্য অ্যাপ্লিকেশন করে রেখেছিলেন চৌধুরী স্যার আর আমাদের ডিন স্যার আর ভালো আছেন? আশরাফুল আপনি সুস্থ হয়েছেন? তিনজন মিলে অ্যাপ্লিকেশন করে রেখেছিল, দেখেন নতুন আমরা মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট চাই।
ওটা আলটিমেটলি হয়েছে যে কিছুদিন আগে স্যার গেছিলেন ওটা ওরা যে ওটা মানে নতুন। আপনি? স্যারকে দেখে দেখে স্যারই কোনটা? স্যার তো অনেক আগে আচ্ছা। মারা গেছেন স্যার আমাদের Physical level? না আমার ডিন স্যারের খুবই ইয়ে ছিলেন রেসপেক্টেড টিচার ছিলেন আর ওই স্যার মারা গেছেন আমরা যখন হংকং সেই সময় স্যার মারা গেছেন। তো এখন ওরা যখন এটা করলো তো আশরাফ ভাই তো আমেরিকাতে থাকছে আর খাম খালি চারটে খেলে খাম আছে। আপনি একজন আছেন যে নাকি এটার জন্য ভাই থেকে বিজে বল ওকে দিয়ে তখন একটা ওখানে ওরা প্রোগ্রাম করেছিল। তো স্যারের কাছে আমি কাজ করতে চেয়েছিলাম তো আমার হয়নি কারণ দুজন স্টুডেন্ট আগে নাকি চলে গেছে পরে আমি অন্য স্টুডেন্টের সাথে কাজ করেছিলাম তো আমি স্যারকে বলেছিলাম যে আমার মাইক্রোবায়োলজি কাজ করা উচিত। তো স্যার তখন বলল, অমৃতের আমি তো therapy দিছো? আমার কার কাছে? তেমন অত ইয়ে নাই। তো আচ্ছা ঠিক আছে তোমার যখন এত শখ তুমি স্টার্ট করো মাত্র কাজে দেখেছিল তারপর আমরা দেখি এটা কোথায় যায়। তখন কি বললো স্যার একটা ইয়ে প্রজেক্টের কথা আমাকে খালি একটু বললো 220 নম্বর রুমে যা শোনো 220 নম্বর রুমে যা ডাক্তার জাহাঙ্গীর আলম আছে শুধু এই কথা যাওয়ার পর বলে, আমি তারপরে কি করলাম আমি গিয়ে মোহাম্মদ আপনি জানেন তখন না 210 এর ভিতরেই এমদাদ স্যার শিখলেন আমাদেরকে মাঝে মাঝে এসে ভিতরেই ওদের অফিসের পাশেই গেলেই হবে স্যারকে ভারী কই আমি খালি বলে স্যার আমি সিরাজগঞ্জ থেকে আসছি এনাফ আর কিছু লাগবে না ও সিস্টেমে কাজ করে দিবেন সিরাজগঞ্জের একটা মানুষের নাম শুনলে হয় না তারপরে ঠিক আছে আমি তোমাকে দিয়ে দেবো আর ওনারা সালমোনালা নিয়ে কাজ করে তো বলছেন তুমি বাকি কারণ আমাদের কাছে সব ইয়ে আছে প্লেট আছে 5 বছর আগে হয়েছে ডিজিলোকেশন আজকে না এই আজের ল্যাবে ওরা কিভাবে একটা স্যাম্পল থেকে একটা সিঙ্গেল টাইপ অফ ব্যাকটেরিয়া আছে ওটা দেখলাম দেখে তারপর আমাকে স্যাম্পল দিলো বললো যে এবার নাও তোমাকে ওই যে প্লেটগুলো আর কি টাইপ অফ প্লেট আছে যেখানে শুধু গ্রো করে ওই প্লেটগুলো দিয়ে দেবো যেগুলো তুমি ট্রান্সফার করো আমি ব্যাক আসলে চিন্তা করো যে আমি কোন কালে এমআরআই করা হয়েছে? করেছি আমি আসতাম এই যে ইয়েতে এখানে মানে এখন কি হয়? সমস্যা কি হয়? আমি যখন স্টার্ট করলাম এই আমার কিছু না এখন সমস্যা কি হয় চলাফেরা কি সমস্যা আইসিডিআরবিতে গিয়ে আমি আইসোলেট এই স্যালমোনেলা টাইপ করে তারপরে আমি ওইটা যখন হয়ে গেল ওটা নিয়ে আসি স্যার বললাম স্যার আমাকে এখন হয়ে গেছে তখন আর তুমি নিজেই স্যার করলাম স্যার আমি একটা টক্সিন এইটা তো সে 5 বছর আগে যে ডিসলোকেশন ছিল তারপর কোনো কমপ্লিকেটেড হয়েছে যে এই সমস্যাটা তাইলে সেইটা নিয়ে এখনো পর্যন্ত মাথা ব্যথা কেন ওখানে তো আপনার ফ্রোজেন সোল্ডারও অ্যাডিসিভ ক্যাপসুলাইটিসও হতে পারে অথবা ফ্রোজেন সোল্ডারও হতে পারে সো কথা হচ্ছে আমার এই 5 বছর আগের একবার জীবনে সোলার ডিসলোকেশন হয়েছে সেইটা নিয়ে এখন কেন এফেক্ট করলাম যে ওখানে ওদেরকে দিয়ে গেলাম ব্যাট নিয়ে গেলাম নিয়ে হতে পারে অনেক কিছু হতে পারে হ্যাঁ কিন্তু কথা হচ্ছে সমস্যা হবে সেক্ষেত্রেই আমি বারবার টেনশনের মাথা উঠবো যাদের রিকারেন্ট বারবার হচ্ছে 10 বার 12 বার যেমন আমার একটা রুমমেটই ছিল আর যে প্রত্যেক সপ্তাহে আমরা ক্রিকেট খেলতে যেতাম একবার করে হইতো পরে আমরা টাইমে মানে ঠিক করে 5 দিন এলবো ব্যাগ দিয়ে ঝোলা রাখতাম ওইটারে বলে খারাপ কিছু যে সপ্তাহে একবার ক্রিকেট খেলতে গেলে ঝামেলা হয়ে যায় দেখা যায় মাসের 2-3 বার সোলার ডিসলোকেশন হয় এইটা হলে বেঁচে যায় কিন্তু সেই 5 বছর আগে হয়েছে ওষুধপত্র কি খাওয়া হয়েছে যেমন ওখানে গিয়ে ওইটা সব করেছে তারপর ওনারা আবার যেমন দিয়েছে এখন কি ব্যথা হয় কেন সব একেবারে আমার এখন কি হয় আমার এখন আপনার এই যে ব্যথা সবসময় করে না আজকে আপনার এখানে মেইন সমস্যা কি ওখানে ওরা সব আমাকে ব্যথা লাগে এমন করলে ব্যথা লাগে না এমন তাইলে আমার এখানে লাগে নাকি না তারপরে হচ্ছে যে ল্যাবে কাজ করার সেই নাই ইন্টারেস্টটা নাই যে আমি এই করবো সেই করবো সেই ইন্টারেস্টটা নাই ওটা তো করতে হবে ওটা খরচ জিনিস কষ্ট লাগে তারপরে যখন কাজ এত কষ্ট করার কোনো মানে হয় না নিজে লিখছে না যে লিখছে আরে আমি বলছি তোমার এই রেজাল্টগুলো আছে কেন তুমি এবং ফ্রোজেন সোল্ডারের ব্যায়াম শিখে দিয়েছেন ওগুলো ইউজ করলে কোনো সমস্যা ওই আপনার এখনই এইভাবে
ফ্রোজেন শোল্ডারের যে ব্যায়ামগুলো ওগুলো কি করলে কোনো সমস্যা হয়? ওগুলো 7 দিন 10 দিন করলে শরীরের কি অবস্থা হয়? না এটি করলে তো অবশ্যই বই ব্যায়াম করবেন। না আমি মেডিকেল ছুটি নেবো ব্যায়াম করবো। আমি বসে থাকি যে এজন্য তো বলতে না আমাকে দেখাইছে আপনার যেটা এই ভিডিওটা দেখাইছে আর বলছে আরে বলের সাথে অলের সাথে একটা আছে এই যে বৃত্ত আঁকাইতে হবে ছোট থেকে বড় দিকে যেতে হবে তাহলে ছোট বৃত্ত থেকে এভাবে বড় থেকে এগুলো সবই তো ওটা এটা সবই তো ফ্রোজেন শোল্ডারে। ওনারা যে করেছিল ওদের ল্যাবরেটরিতে কি কাপড় চোপড় তার থেকে কারণ ওনার নিয়ে তো ওই ওনারাও বাইরে থেকে করাইছে। ভুলে যান ওরা বাইরে থেকে এই হাতটা এখন পর্যন্ত সেটা দেশে করা না আমি করবোটা কি আমি জিন সিকোয়েন্স করে জিন আইসোলেট করে জিন সিকোয়েন্স করে কি করবো আমি জানতাম যে দেশে গেলে তো আমার কাছে তো তোমরা ভালো থেকো। আরেকটা জিনিস বাকি আছে সোমাটিক হ্যাবিটাইজেশন। আমি অবশ্য তোমাদের আমি তোমাদের সাথে কথা বলবো, তাড়াতাড়ি পরীক্ষা দিয়ে দেবো। ওই সব ঠিক আছে, তোমাদেরকে দিয়ে নতুন একটা লাইভ গঠন করা শুরু হয়। এটা তো ভাই সবাই মতামত দিতে কিন্তু এই ফিজিওথেরাপির পিছনে বয়ে থাকলে জীবনে কিছু আসবে না, সত্যি কথা। দেখি ইউনিভার্সিটি খোলা টোলা এই শোনেন আপনার যে এই হাত আমাকে শোনেন আপনার যে শোনেন এই শোল্ডারের যে কোনো সমস্যা আছে এগুলো ভুলে যেতে হবে। ভাবতে হবে যে কি জানেন এই ব্যথাটা এটা আমার দৈনন্দিন জীবনের একটা জিনিস, এটা এনজয় করে নিতে হবে। এটা আমি কোন ট্রাই করছি এটা এনজয় করে নিতে হবে, এটা এনজয় করে নিতে হবে, এটা এনজয় করে নিতে হবে, এটা এনজয় করে নিতে হবে। তোমরা দেখো ওটা পরে নিতে পারো নাকি। আর শোনেন আমার কথা বলেন, আমার হাতে অ্যাক্সিডেন্ট হয়েছে আঙ্গুল অ্যাম্পুটেশন করে 2012 সালে। এই ব্যথা কিন্তু এখন মাঝে মাঝে রিকারেন্ট, এমন ব্যথা হয় মনে মনে যে ভিতরে কিছু আটকে আছে। আমি যদি এইটা নিয়ে যদি চিন্তা করি তাহলে আমার সারা জীবন এটা নিয়ে থাকতে হবে। এটা কিছুই না, এটা মেনতে হবে, এটা কিছুই না। এটা ঠিক আছে আমার ইঞ্জুরি হয়েছে একবার, সাডেনলি দু একদিন এটা ফিক্স করতেই পারি, কারণ আল্লাহর দেওয়ার জায়গায় তো আর মানুষ তো ভাবে আর্টিফিশিয়াল বানাইতে পারে না। সিরিয়াল আমি দেখবো, আমি আমার মেয়েদের পাবো, বাকি যা থাকে কি এক্সরে দিকে লাগবে হলে এমআরআই করে ঝামেলা শেষ হবে, পাঠিয়ে দেবো। তারপরে এমআরআই করলে আর ঝামেলা শেষ হবে। এটা কি আন্ডা লাগবে, কিছুই না, সব ঠিক আছে। তাহলে আমরা আবার ওটা নিয়ে কথা বলতে পারি। আরেকটা ক্লাস যদি লাগে আমরা আরেকটা ক্লাস বাড্ডা শাখায় সব কিছুর এমআরআই কমন আছে, বাড্ডা শাখায় করানো হয়। তাহলে তোমরা সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম। না এমআরআই করলে এবারে ওর সাইকোলজি টেনশন হয়ে যাবে, সে ঝামেলা শেষ। কি হবে এই কথাই তো বলবি কেন? কিছুই নাই, এটা মানে নিতে হবে না ওনা এত কিছু কি বলে না না আমি বই পেয়েছি কোনটা জানেন আমি হ্যাঁ আমি রিটার্ন করেছি প্রথমে হাত উপরে ওঠা আমি ওটা দিতে পারি